দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ে। আমি নুসরাত রহমান। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং আমরা আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে একজন অতিথির সঙ্গে, বিশেষ অতিথি, তার সঙ্গে আলোচনা করবার জন্য আবারও চলে এসেছি সেটের সামনে আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তরুণদের আসক্তি ব্যবস্থাপনা এবং সেখানে মিডিয়ার প্রভাব। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। তিনি সহযোগী অধ্যাপক মনোবিজ্ঞান এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট। কেমন আছেন ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী? আপনাকে তো এর আগেও আসলে আমরা অনেকবার পেয়েছি এবং চমৎকার আলোচনা করেছি। আপনি তরুণদের নিয়ে কাজ করেন, কারণ শিক্ষকতার সঙ্গেও আপনি জড়িত আছেন এবং একই সঙ্গে আপনি কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে আপনি সাইকোথেরাপিও প্র্যাকটিস করছেন। তো আপনার সাথে তরুণ প্রজন্মের আসলে অনেক সংযোগটা বেশি, রাইট? তো সেই প্রেক্ষাপট থেকে আসলে আপনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। এই যে আমরা আজকে একটা মিডিয়াতেই বসে আসলে কথা বলছি, আমরা মাদক নিয়েই কথা বলছি, কিন্তু এই যে মিডিয়া, এই মিডিয়া আসলে মাদকের সম্প্রসারণ এবং ব্যবস্থাপনা, এই দুটোর মাঝে আসলে কি ভূমিকা রাখে? আমি তরুণদের সাথে বিভিন্নভাবে কাজ করি, আপনি যেটা উল্লেখ করছিলেন। আমি শিক্ষকতা হিসেবে কাজ করি, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনারে বক্তৃতা দান করছি, জি, প্র্যাকটিস করছি, অনেক ক্লায়েন্ট আমার কাছে আসছেন। সো এই বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তরুণরা আসলে এখন অনেকভাবেই মাদকের দিকে ঢুকে যাচ্ছেন। আমি শুধু মাদক বলছি না, আসক্তি যদি আমি বলি যে বিভিন্ন ধরনের আসক্তি, সেটা হতে পারছে আমরা সোশ্যাল মিডিয়া, গেম এবং হচ্ছে মাদক। এবং এই আসক্তিগুলো আসলে তারা প্রথম যখন আমরা বলি যে ইনটেক করে, সেই গ্রহণ করাটা কিন্তু কয়েকটা প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে তারা করে। প্রথম যেটা আমরা দেখতে পাই বন্ধু বা পেয়ার আমরা যেটাকে বলি। দ্বিতীয় যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে মিডিয়া। কারণটা হচ্ছে যে তারা কিন্তু মডেল খোঁজেন। আপনারা জানেন যে এই সময় তরুণরা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, নিজেদেরকে অনেক হেরোইজমের মধ্যে নিয়ে যায় এবং কাউকে কাউকে তারা অনুসরণ করে এবং মিডিয়ার অনেক বলবো যে প্রচারণাগুলো তারা গ্রহণ করে। যেমন হতে পারে যে আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, ইভেন সোশ্যাল মিডিয়াতে মাদককে এখন এমনভাবে তুলে ধরা হচ্ছে, মানে এত আমি বলবো যে ওপেনভাবে তুলে ধরা হচ্ছে এবং ডিটেলসে তুলে ধরা হচ্ছে। সেখান থেকে কিন্তু তারা একভাবে যেমন উজ্জীবিত হচ্ছে, আবার ঠিক একই রকমভাবে সেটা পাওয়ার প্রক্রিয়াটা তাদের মধ্যে সহজ হয়ে যাচ্ছে বা নেয়ার প্রক্রিয়াটা সহজ হয়ে যাচ্ছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি যে ধরেন ভেপটাকে আমরা এক সময় সিগারেটের বিকল্প হিসেবে রাখা হতো, কিন্তু আমি দেখতে পাই যে অনেক মিডিয়াতে ভেপকে এখন এত নর্মালাইজ করা হয়েছে, ফলে তারা এটা মনে করে এটা নর্মালাইজ। শুধু কি ভেপ, নিকোটিনকে তো অনেক নর্মালাইজ করা হয়েছে। ভেপ ইজ অলসো নিকোটিন অ্যাকচুয়ালি। তো একই তো জিনিস, ওটা একটা গুঁড়ো হিসেবে সিগারেটের মধ্যে থাকছে, আর একটা হচ্ছে লিকুইড, আরো বেশি নেতিবাচক বলা হচ্ছে। হ্যাঁ, আরো বেশি নেতিবাচক বলা হচ্ছে। তো শুধু তো সিগারেটই না, আমরা যেমন মিডিয়াতে যখন কোনো নাটক, সিনেমায় একটা সময় এই ট্রেন্ডটা শুরু হয়েছে, সরকারিভাবে এইটা বাধ্য করা হয়েছে যে সমস্ত যারা হচ্ছে নাটক বানাবে বা সিনেমা বানাবে তাদেরকে লিখতে হবে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এবং সেটা লেখা হয় মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এরকমভাবে লেখা থাকে। কিন্তু এটাকে দেখানো হচ্ছে যেভাবে, একজন হিরো যখন সিগারেটটা ওইভাবে করে, মানে খুব স্টাইল করে যখন সে ইয়ে করছে, তখন কিন্তু তার হিরোইজম সে খুব ফুটিয়ে তুলছে। মদটাকে দেখানো হচ্ছে এত ডিটেইলে, এবং ইদানিং আমি খুব আসলে ভীষণ ভীত এই জায়গাটি নিয়ে যে অনেক জায়গায় শুধু সিগারেট, মদ নয়, আরও অন্য যে ড্রাগগুলো আছে সেগুলোকেও ভীষণ গ্লোরিফাই করে প্রচার করা হয়, প্রকাশ করা হচ্ছে। এখানটাতে আমার যতদূর জানা আছে গণমাধ্যমের কিছু নিয়ম আছে যে এই জিনিসগুলো দেখানো যাবে না, কিন্তু সেটি কিন্তু হচ্ছে না। এই জায়গাটি সম্পর্কে যদি আপনি অনেক চমৎকার করে বলেছেন। আমি যে কথাগুলো বলতে চাই যে আইন রয়েছে যে যদি মিডিয়াতে কোনো ধরনের মাদক দ্রব্যের ব্যবহার দেখানো হয় তাহলে সেখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাই, বোর্ডেরও একটা ভূমিকা আছে।
আমরা যতটা তারা ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটাকে যত মিনিমাম করে দেখানো হয়, কিন্তু ড্রাগের ইউজটাকে এর চেয়ে অনেক বেশি ডিটেলসে এবং ব্যাপকভাবে এবং এমনভাবে উপস্থাপন করা, এমন নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়, এমন আর্টিস্টিকভাবে উপস্থাপন করা হয়, যেটা তরুণরা সেই উপস্থাপনা থেকে সেটাকে তারা তাদের সাথে আইডেন্টিফাই করে নেয়। এবং তারা যখন কারো লো সেলফ এস্টিম থাকে, কারো উইকনেস থাকে কোনো জায়গায়, তখন সে এটাকে আমরা বলি ইন্টারনালাইজ করে নিয়ে সে ওই রোলে নিজেকে ধারণ করানোর জন্য সেই মাদকগুলোকে গ্রহণ করার জন্য প্রলুব্ধ হয়। এবং তাই সেক্ষেত্রে কিন্তু ওই যে সতর্কীকরণ একটা লাইন টিভির স্ক্রিনের কোনায় আছে, ওটা চোখে পড়ে না। চোখে পড়ে তো নাই, বরং আমি আরো বেশি উদ্বিগ্ন আপনার কথা অনুসারে বা শঙ্কিত, সেটা হচ্ছে যে এখন অনেক বেশি মানে আমি বলবো যে মৃত্যু ঘটায় এরকম মাদকগুলোকেও ডিটেলসে দেখানো হয় কিভাবে নিতে হবে, যেটা হয়তো তারা জানতোই না, বা এটা সাধারণ তরুণ সমাজ এটা জানার কথা না, কিন্তু তারা কিন্তু ওই মিডিয়ার মাধ্যমে, সেটা নাটক, সিনেমা বা অন্য যে কোনো মাধ্যম থেকে তারা কিন্তু সেটা কি করছে, জানার, পাবার এবং ব্যবহার করার প্রক্রিয়াটা কিন্তু তারা কি হয়ে যাচ্ছে, শিখে যাচ্ছে। এবং এটাকে তারা মনে করছে যে তাদের ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্যের একটি অঙ্গাঙ্গী উপাদান। এক্স্যাক্টলি। আমি আরেকটু যদি এখানে অ্যাড করি যে যখন কোনো এই যে নাটক, সিনেমার কথা যে আমরা বলছি, এগুলো তো আসলে সামাজিক তথ্য ক্যারি করে না, সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরে নিয়ে আসে। হ্যাঁ, তুলে ধরে। তো একজন মানুষ যখন দেখে যে সে যা করছে সেটা নীতি বিরুদ্ধ, কিন্তু ওই জিনিসই আবার খুব নর্মালাইজ করে একটা নাটকে দেখানো হচ্ছে, তখন কিন্তু তার কাছে মনে হয় হ্যাঁ এটা তো হতেই পারে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি মিডিয়ার ক্ষেত্রে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে কিছু মিডিয়া, আমি যদি বলি যে কিছু মিডিয়া, আমি সব নেতিবাচক বলছি, নেতিবাচক জায়গাটাও রয়েছে, যে মাদকাসক্তের যে নেতিবাচক প্রভাব সেটা যেরকম তুলে ধরা দরকার, এবং কেউ যদি মাদকাসক্ত হয় তখনও কিন্তু মিডিয়া অনেক জায়গায় ওই মাদকাসক্ত ব্যক্তিকে এমনভাবে ট্যাগ লাগিয়ে দেয়, এমনভাবে স্টিগমা লাগিয়ে দেয়, যেটা ওই মাদকাসক্ত ব্যক্তি আবার কি হয়ে যায়, তখন আরও বেশি ডিমোরালাইজ হয়। কারণ তখন গাঞ্জাখোর বলা হচ্ছে বা হিরোইন খোর বলা হচ্ছে অথবা মাদকাসক্ত ব্যক্তি বলা হচ্ছে, যে এই শব্দগুলোর মাধ্যমে কিন্তু ওই ব্যক্তিকে আরও বেশি কি করে দেওয়া হচ্ছে, ডাউন করে দেওয়া হচ্ছে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মাদক আসক্ত ব্যক্তি যে একটি অসুস্থতা, এইটাকে আমরা কেন জানি প্রকাশ করতে পারছি না, বা এটাকে আমরা বিবেচনায় নিয়ে আসতে পারছি না। এটাকে একটা ক্রাইম হিসেবে দেখানো হয় পরবর্তীতে। অর্থাৎ প্রথমে এটাকে কি করা হচ্ছে, হিরোইজমের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আবার ঠিক মাদকাসক্ত ব্যক্তি যখন ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার তাকে কি করে দেওয়া হচ্ছে, ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে অ্যাজ এ কি নেতিবাচকভাবে, যে তুমি মাদকাসক্ত ব্যক্তি, কিন্তু সামাজিকভাবে তিনি একজন নেতিবাচক ব্যক্তি এবং ক্রাইম করা ব্যক্তি। হ্যাঁ, ফলে তার যে চিকিৎসা রয়েছে সে সেখান থেকে যে ফিরে আসতে পারে, এই জায়গাগুলোকে আরও বেশি মিডিয়ার মাধ্যমে তুলে ধরা দরকার। বিশেষ করে আমি বলবো, যদি বলি মেইন স্ট্রিমিং মিডিয়া যেটাকে বলা হচ্ছে, আপনি যেরকম বলছিলেন বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, অথবা এখন বিভিন্ন ধরনের আমরা যদি বলি চ্যানেলের মাধ্যমে যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে, তার মাধ্যমে এই জায়গাটাকে আসলে পরিষ্কার করা দরকার, যে একজন ব্যক্তি যদি আসক্তিতের মধ্যে পড়েও যায় তাহলে তাকে চিকিৎসার মধ্যে আনতে হবে এবং চিকিৎসার যথাযথ ব্যবস্থাপনা রয়েছে। এই জায়গাগুলোতে সেলিব্রিটিদের একটা ভালো ভূমিকা থাকতে পারে, কি বলেন? সেলিব্রিটিতে অবশ্যই ভূমিকা রয়েছে, এবং সেই সেলিব্রিটিরা তো অবশ্যই বিভিন্ন ধরনের পারফরমেন্সের সাথে যুক্ত থাকেন, এবং সেই পারফরমেন্সে যদি তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটাকে করেন, আমার মনে হয় যে সেটা আমাদের সমাজ এবং দেশের জন্য মঙ্গল বয়ে আনবে এবং তরুণদের মাদকাসক্ত থেকে সুরক্ষা করবে। আমাদের দেশে এখন মানে শাকিব খান একজন অনেক বড় নায়ক, এবং তিনি যে ধরনের ছবিগুলো এখন করছেন, এখন কিন্তু অনেক মানুষ দেখতে যাচ্ছে, এখন মানে অনেক শিক্ষিত মানুষ যাচ্ছে যারা
অনেক বেশি বিদেশি সিনেমার প্রতি নির্ভরশীল ছিল তারাও যাচ্ছে। তো এই ধরনের মানুষগুলো যখন এই চিকিৎসা নির্ভর কথাগুলো বলতে পারেন মুখ দিয়ে বা তাদের অভিনয়ের মাধ্যমে, সেগুলো কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করবার কথা, কারণ তিনি অনেকের মডেল এখন। এবং শুধু শাকিব খানের কথা আমি বললাম, আরো অনেকে আছেন। সিনেমার মাধ্যমে এই জিনিসগুলো খুব চমৎকারভাবে স্প্রেড আউট করাটা সম্ভব। একটা বিরতির সময় হয়ে এলো, আমরা বিরতির পরে আবার কথা বলছি। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নেব এখন, সঙ্গেই থাকবেন আশা করি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে তরুণদের আসক্তি ব্যবস্থাপনা এবং মিডিয়ার প্রভাব এই বিষয়ের উপর। ডক্টর সেলিম, যেখানটাতে ছিলাম যে মিডিয়ার বেশ কিছু কুপ্রভাব নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এই প্রভাব আরও আছে আসলে। হয়তো আমরা এটা খুবই অল্প সময়ে যেখানে আমরা বসে কথা বলছি, যা প্রভাবগুলো আমরা আনতে পেরেছি সেটাই হয়তো শেষ নয়, আরও অনেক কিছু আছে। আমরা যদি একটু মিডিয়ার কিছু সুপ্রভাবের দিকে আগাই, যে এই আসক্তি ব্যবস্থাপনায় মিডিয়া কিভাবে ভূমিকা রাখতে পারে। অবশ্যই সুপ্রভাবে ভূমিকা রাখছে। আমি যদি বলি যে আজকের এই প্রোগ্রাম যদি বলি, এই প্রোগ্রাম কিন্তু আমি যতদিন ধরেই এটার সাথে সংযুক্ত এবং জানছি, এই প্রমিসেস জানতে চাই এবং বাংলা টিভি কী করছে, মানুষকে এই মাদকাসক্ত বা আসক্তি বিষয়ে কিন্তু উদ্বুদ্ধ করছে। এবং আমি যতটুকু জানতে পেলাম যে এই প্রোগ্রামটা প্রায় 400 পর্বে চলে যাচ্ছে। ফলে এই দীর্ঘ যাত্রায় কিন্তু এই ধরনের আরও অনেক কয়েকটি প্রোগ্রাম রয়েছে। তো ফলে তারা কিন্তু মানুষকে কি করছে, মাদকাসক্ত বিষয়ে সচেতন করছে। মাদকাসক্ত কিভাবে তরুণ সমাজ মাদকাসক্ত হচ্ছে, তারপর মাদকাসক্তের কুফলগুলো কিভাবে পরিবার সমাজ আমাদের উপর প্রভাব বিস্তার করছে, সেই বিষয়গুলো কিন্তু সচেতন করছে আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে। এছাড়াও যেটা হয়েছে যে কোথায় কোথায় ট্রিটমেন্ট পাওয়া যাবে সেই সম্পর্কে তথ্য তাদের ভান্ডারেও থাকে এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। এক্স্যাক্টলি, এখানে প্রমিসেস মেডিকেলকে আসলে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা নিজেরা মাদকাসক্তির চিকিৎসা প্রোভাইড করছে এবং একই সঙ্গে এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সেটারও জন্য তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে। এবং এই তার সাথে অবশ্যই বাংলা টিভি যুক্ত হয়েছে। সেটা যেমন তাদের, আমি বলবো যে মিডিয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি বলি, দেশীয় দায়বদ্ধতা বলি এবং ইথিক্যাল দায়বদ্ধতার কথা বলি, সেভাবে করে করছেন। আবার অনেক, আমি যদি বলতে পারি যে অনেক নাটকেও কিন্তু আপনি দেখবেন যে মাদকাসক্তের কুফল নিয়েও কিন্তু অনেক রকমের মেসেজ থাকে। তো সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দেখেন যে মিডিয়াগুলো আমাদের দেশে কিন্তু মাদকের বিজ্ঞাপন প্রচারণা থেকে বিরত থাকেন, কোনো বিজ্ঞাপন প্রচারণা হয় না, যদি এটা আইন রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো না কোনোভাবে মিডিয়া সেটাকে সর্বোচ্চভাবে প্রোটেকশন দেয় যাতে এই ধরনের বিষয়গুলো না ঘটে। এছাড়া আমি সিগারেটের বিজ্ঞাপন ছিল, এখন সেটাও নাই। সো এই জায়গাগুলোতে তারা ভূমিকা রাখছেন। আবার আমি যদি দেখি অনেক সেলিব্রিটিও অ্যান্টি টোবাকো ক্যাম্পেইনিংয়ের দিকে কাজ করে থাকেন। সুতরাং এগুলো হচ্ছে, তবে আমি বলবো যে আরও হওয়া দরকার। এমনকি যারা অভিনয় শিল্পী তাদেরও হওয়া প্রয়োজন আমি মনে করি। অবশ্যই অবশ্যই, যিনি অভিনয় করছেন তারও কিন্তু একটা জায়গা থাকে যে আমি এই ধরনের একটা চরিত্রে কাজ করব কি করব না, বা ঠিক এই সিকোয়েন্সটা বা এই সিনটা আমি এইভাবে এক্সিকিউট আমি আমার দ্বারা করাবো কি না। রাইট। আপনি জানেন যে আমাদের মিডিয়ার অনেক অনেক ব্যক্তিত্ব রয়েছেন। আপনি যেরকম একজনের নাম বলেন, আমি নাম বলতে চাই না, এরকম অনেক ব্যক্তিত্ব রয়েছেন যাদের আমি বলবো মানে লাখ লাখ ফলোয়ার, মানে সামাজিক গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং তাদেরকে সবাই পছন্দও করেন। জি, ফলে ইভেন তরুণরাও তাদের মডেল হইতে চান। তো ফলে ওই অভিনেতা অভিনেত্রীদের কোনো একটি আচরণকেও কিন্তু কেউ না কেউ কি করতে পারে, আমি আগেই বলেছিলাম, ইন্টারনালাইজ করে নিতে পারে, তার নিজের মধ্যে সে এটাকে গ্রহণ করে নিতে পারে। তো ফলে তার ওই অভিনয়টা যেন তরুণদেরকে আকৃষ্ট না করে, সেই ব্যাপারে তাকেও সচেতন থাকাটা প্রয়োজন। এবং এক্ষেত্রে আমি বলবো যে মিডিয়ার ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে, এবং যেমন ধরেন একটি নাটক অথবা কোনো একটি সিনেমা যেই মিডিয়া প্রচার করবেন তাদেরও একটা সেন্সরশিপ থাকা দরকার, যে এই নাটকে অথবা এই সিনেমাতে কি পরিমাণ মাদকের অপব্যবহার দেখানো হয়েছে, কতটা আর্টিস্টিকভাবে দেখানো হয়েছে, কত সময় ধরে দেখানো হয়েছে, কত প্রকাশ্যভাবে দেখানো হয়েছে, কত ডিটেলসে দেখানো হয়েছে, সেই বিষয়গুলোকেও ওই
যারা প্রকাশ করবেন তাদেরও একটি দল সেটাকে সেন্সর করার একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যাওয়া দরকার বলে আমি মনে করি। তাহলে এই সেন্সর বোর্ডে কিন্তু জিনিসগুলো আছে, অলরেডি আছে, শুধু এক্সিকিউট হচ্ছে না। আমি বললাম আরো একটু মানে সূক্ষ্মভাবে সেটাকে দেখা দরকার, কারণ আমরা তো জানি না যে কোন তরুণটা কোন বৈশিষ্ট্যের কারণে সে সেটাকে মডেল হিসেবে নিয়ে নেবে, সেটা আমাদের জন্য সবচেয়ে সচেতন বিষয়। আর আমাদের দেশের অনেক তরুণ রয়েছেন যারা আসলে, আমি যদি বলি, এখনো কম শিক্ষিত, কম সচেতন, তারপর হচ্ছে তারা হয়তো অনেকে কর্মজীবী, অনেক তরুণ রয়েছেন যারা কর্মজীবী। ফলে এই তরুণরা কিন্তু তাদের জীবনের, আমরা যদি বলি সোশ্যাল স্ট্রেস মডেল অনুসারে তাদের দক্ষতা কম, তাদের আত্মমর্যাদা কম, তাদের আত্মবিশ্বাস কম। ফলে তারা তাদের নিজেদেরকে যখন কোনো একটি প্ল্যাটফর্মে নিজেকে বড় করে তুলে ধরতে চায়, তখন কিন্তু তাকে ওই মাদকের মাধ্যমেই সে তুলে ধরাটাকে শিখে যায় এবং সেই অনুসারে সে নিজেকে তুলে ধরতে চায়। আমি যদি বলি যে টিকটক, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এইরকম বিষয়গুলো দেখানো হচ্ছে। সোশ্যাল মিডিয়াটাকে এই ব্যাপারেও আরও বেশি সচেতন হওয়ার ব্যাপারে আমি মনে করব আমাদের দায়িত্বশীল হওয়া দরকার, কারণ সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলোকে এখন আরও অনেকভাবে দেখানো হচ্ছে, বিক্রি হচ্ছে এবং হচ্ছে লেনদেন হচ্ছে। তো সেখানেও আমাদের সরকারের আইন প্রয়োগকারী সংস্থাকে আরও বেশি সতর্ক হওয়া দরকার, কারণ আমরা দেখতে পাই অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো কি ক্রয় করছেন, ব্যবহার করা শিখছেন এবং লেনদেন করছেন মাদকে, যেটা আমাদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর বটে। এবং সোশ্যাল মিডিয়ার উপরে আসলে সেরকমভাবে তো কোনো নিয়ন্ত্রণ এখনো নেই, যেটাই সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং সেখানে অনেক সময় অনেকের কন্টেন্ট থাকে যেটাতে প্রলুব্ধ হয়, যেটাতে যে কোনো না কোনো মাদকের প্রতি প্রলুব্ধ হওয়া, কিংবা শুধুমাত্র মাদকাসক্ত হচ্ছেন তিনি, মাদকাসক্ত একজন ব্যক্তির কোনো না কোনো আচরণ দেখিয়ে সেখানে মাদকের প্রতি প্রলুব্ধ করা, এগুলো ভীষণভাবে আছে। আমি এই দিক থেকে বলবো যে যারা আমাদের সচেতন নাগরিক এবং যারা এই ধরনের যেমন প্রমিসের জানতে চায়ের মতো যারা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদেরও আসলে কাউন্টার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের মাদক বিরোধী প্রচারণা চালানোর এখন সময় এসেছে বলে আমি মনে করি। এক্স্যাক্টলি। এখন মাদক বিরোধী প্রচারণা শুধুই যে সাধারণ গণমাধ্যম সেগুলোতে না, বরং এইসব জায়গায়ও অনেক বেশি প্রচার করা শুরু হোক, যাতে আপনি যেটা বলছেন যে অ্যান্টিডোট হিসেবে যাতে কাজ করে। এবং আমি যেটা মানে আপনার মাধ্যমে জানতে চাই, বিভিন্ন উন্নত দেশগুলো কিন্তু আপনারা জানেন কিনা, প্রাইমারি লেভেল থেকে মাধ্যমিক লেভেল এবং উচ্চ মাধ্যমিক লেভেলে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে, এবং সেটাকে আমরা বলি ড্রাগ রেজিস্ট্যান্স প্রোগ্রাম, যাতে করে ওই প্রোগ্রামগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে, অর্থাৎ তরুণ শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী মনোভাব তৈরিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করে থাকে। আমাদের দেশে আছে এরকম? আমাদের দেশে এরকম আমি কোনো এখন পর্যন্ত আমার চোখে পড়ে না এবং অথবা আমি দেখতে পাই নাই। কিন্তু এই ধরনের প্রোগ্রাম যদি আমাদের কালচারাল অনুসারে ডেভেলপ করা যায় এবং সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করা যায়, আমার মনে হয় যে এগুলো ভালো ফল দিবে মাদক প্রতিরোধে। এবং তরুণ প্রজন্মের মধ্যে যদি আমরা মাদক বিরোধী একটি মনোভাব, বিশ্বাস বা দৃষ্টিকোণ গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের দীর্ঘস্থায়ী একটি প্রভাব বিস্তার করবে। এই জায়গাটিতে যেমন একটা ট্যাবু আছে যে এই বিষয় নিয়ে বেশি কথা বলা উচিত না, খুব প্রাচীন কাল থেকে আসলে এই ট্যাবু আছে যে বিষয়টি নিষিদ্ধ, যে বিষয়টি নীতিবিরোধী আমরা ভাবি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো না। তো এটি সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আসলে দেখেন, গ্লোবালাইজেশনের যুগে, ওপেন মিডিয়ার যুগে এবং ইন্টারনেটের যুগে কোনো কিছুই আমাদের কিন্তু নাগালের বাইরে নাই, রাইট? ইভেন আমার সন্তানটা যার বয়স 6, 7, 10, সেও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সকল ধরনের তথ্য তার কাছে চলে আসতেছে। ফলে মিডিয়ার মাধ্যমে আসতেছে, ইন্টারনেটের মাধ্যমে আসে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাছে কিন্তু এই তথ্যগুলো চলেই যাচ্ছে। এবং সেই তথ্যগুলো সম্পর্কে কিন্তু সঠিক এবং বিজ্ঞানসম্মত তথ্য পাচ্ছে না, ডিস্টর্টেড তথ্য পাচ্ছে, নেগেটিভ তথ্য পাচ্ছে। ফলে ওই নেগেটিভ তথ্যের ফলে সে কিন্তু ওখানে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা তার বেশি। ফলে আমরা যদি এখন
এই বিষয়গুলোকে এখনও ট্যাবু হিসেবে দেখি, তাহলে সেটা কিন্তু আমাদের প্রজন্মের জন্যই নেতিবাচক হচ্ছে। বরং আমাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোর ইতিবাচক, বিজ্ঞানসম্মত এবং কিভাবে তাদেরকে প্রতিরোধমূলক চিন্তাভাবনা তাদের ভিতরে গড়ে তোলা যায় সেই ব্যাপারে যথাযথ প্রোগ্রাম হাতে নেওয়া। আমরা যদি সেই প্রোগ্রামগুলো হাতে নেই এবং সেগুলো যদি ব্যবহার করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে মাদক বিরোধিতার ক্ষেত্রে তরুণরা একটি মনোভাব তৈরি করতে পারে। চমৎকার বলেছেন। একটা ছোট্ট বিরতির আবার সময় হয়ে এলো, এসে কথা হচ্ছে। দর্শক, আবারও একটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে তরুণদের মাদকাসক্তি ব্যবস্থাপনা এবং মিডিয়ার প্রভাব, এই বিষয়ের উপর কথা বলছেন ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। ডক্টর সেলিম চৌধুরী, যেখানে ছিলাম আমরা, যে আপনার বক্তব্যটি ছিল এরকম যে কথা বলা প্রয়োজন, মাদক নিয়ে যত আমরা কথা বলবো আমাদের সন্তানদের সামনে, আমাদের তরুণ প্রজন্মের সামনে, তত তারা সঠিক ইনফরমেশন, সঠিক তথ্যটি তারা পাবে এবং তারা মাদক থেকে দূরে সরে আসার জন্য কোনো না কোনো পদক্ষেপ নিতে তারা উদ্বুদ্ধ হবে। এবং সেই মেসেজটাই আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে দিতে চাই, যে কোনো এই বিষয় নিয়ে গোপনীয়তার প্রয়োজন নেই। আমরা মাদক সম্পর্কে শিক্ষাটা যেন দেই এবং কারো যদি মাদকে আসক্তি হয় তাহলে তাদেরকে যেন আমরা চিকিৎসায় নিয়ে আসি। তো এইবার যদি আপনার কাছে একটু আসি এইভাবে, যে এই যে মাদকাসক্তি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন যদি আমাদের দেন, এই যে চিকিৎসা, কেন চিকিৎসায় যাবে, ভালো হয় কিনা, এটা কি কোনো রোগ কিনা, একটু যদি আমাদের জানান। মাদকাসক্ত আসলে একটি রোগ, একটি ক্রাইম না। এটা আসলে সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার। আমাদের সন্তানরা, তরুণ সমাজ, আমি আগেই বলেছিলাম যে বন্ধু, তাদের সহপাঠী, মিডিয়া, অন্য প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে মাদক গ্রহণ করে এবং এই গ্রহণ প্রক্রিয়াটার কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। আমরা কখনোই একজনকে মাদকাসক্ত বলবো না যতক্ষণ না সে ওই মাদকের প্রতি ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। সো ডিপেন্ডেন্সি হওয়ার আগে কিন্তু অনেকগুলো ধাপ পার হয়। সো সেই ধাপগুলো সম্পর্কে আমাদের পরিবার, আমার কাছে মনে হয় সেটা ধনী থেকে শুরু করে মধ্যম এবং নিম্নবিত্ত, কোনো পরিবারই এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা নাই বলে আমি মনে করি এবং আমি দেখতে পাই। কারণ একটি সন্তান যখন একদিন হয়তো সে তার বন্ধুদের, আমি যদি অনেক সময় এই শব্দটা এরকমভাবে বলি, পাল্লায় পড়ে অথবা বন্ধুদের প্রভাবে একদিন হয়তো সে একটি ধূমপান করেছে অথবা একদিন গাঁজা নিয়েছে, তখন এটা পরিবার যদি জানতে পারে, তখন তারা, অনেক সচেতন পরিবার সেটাকে অনেক নেতিবাচকভাবে গ্রহণ করে এবং ওই সন্তানকে ট্যাগ লাগিয়ে দেয়, তুমি মাদক গ্রহণ করেছো, তুমি মাদকাসক্ত। এবং আশেপাশের সমাজ ব্যবস্থাও তাকে ট্যাগ লাগিয়ে দেয় যে ও মাদকাসক্ত, ওই ছেলেটা তো মাদক গ্রহণ করে, অথচ হয়তো সে একদিন গ্রহণ করেছে। এবং ওই গ্রহণ করার পরে সেটা কিন্তু তার শরীরে সেটা ডিপেন্ডেন্সি হবে কি হবে না সেটা অতিক্রম করতে কিন্তু অনেক দিন সময় লাগে। সো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমাদের পরিবারদেরকে সচেতনভাবে তার ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। যদি সে ডিপেন্ডেন্সি না হয় তাহলে কিন্তু তার মেডিকেল ট্রিটমেন্টে যাওয়ার দরকার নাই, ঠিক? কিন্তু যদি সে ডিপেন্ডেন্সি হয়েই যায় তাহলে তাকে অবশ্যই চিকিৎসার মধ্যে যেতে হবে। সেটা সাইকিয়াট্রিক মেডিসিন হোক, সাইকোলজিক্যাল ইন্টারভেনশন হোক, অথবা রিহ্যাবিলিটেশন সেন্টার হোক বা ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার হোক, সেইখানে যেতে হবে। অর্থাৎ এই তিনটা মাধ্যমে তাকে ট্রিটমেন্ট নিতে হবে। এই জায়গাটিতে অনেক অভিভাবকেরই মনে হয় যে ও চাইলেই তো ছেড়ে দিতে পারে, অসম্ভব। এখন তো ঠিক আছে ব্যবহার করেছে, এখন কয়েকদিন চেষ্টা করলেই হয়ে যাবে। যদি কেউ ডিপেন্ডেন্সি হয়ে যায় সেটা অসম্ভব। কারণ ডিপেন্ডেন্সি হওয়া মানেই হচ্ছে তার, এটাকে আমরা বলি শরীরবৃত্তীয় একটি চাহিদা তৈরি হয়ে যায়। অর্থাৎ সে যদি ইচ্ছাকৃতভাবে মানসিকভাবে ইচ্ছা করে যে আমি এটা নিব না, কিন্তু তার শরীর সেখান থেকে তাকে বের হতে দেয় না, শরীর সেটা টানে। এবং সেই টানের সময় যদি সে মাদকটা না নেয় তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের উইথড্রল সিমটম আমরা বলি, সেগুলো দেখা দেয়। লাইক তার হয়তো শরীর কাঁপুনি দিবে, জ্বর আসবে,
হাত পা কামড়াবে, ফলে সে এগুলোকে কি করতে পারবে না, রিজলভ করতে পারে না তার নিজস্ব ইচ্ছা দ্বারা। আচ্ছা, ফলে ওগুলোকে মিনিমাইজ করার জন্য, ওগুলোকে মেনটেন করার জন্য বা দূর করার জন্য তাকে অবশ্যই আইদার সাইকিয়াট্রিক মেডিসিন অথবা রিহ্যাবিলিটেশন অথবা সাইকোলজিস্টদের ব্যবস্থাপনার মধ্যে আসতে হবে। এবং এটা কতদিন লাগে এটা নিয়ে আমাদের অনেক একটি ভ্রান্ত ধারণা রয়েছে, এবং অনেক অভিভাবকরা তাদেরকে সন্তানদেরকে একবার রিহ্যাবিলিটেশনে নিয়েই মনে করেন যে ট্রিটমেন্টটা শেষ। আবার অনেকে রিহ্যাবিলিটেশন সেন্টার তার জন্য যতটুকু মাত্রার রিহ্যাবিলিটেশন সময় দরকার সেই সময়টুকু তারা রাখতে চান। লাইক একটা যদি আমি বলি যে একটি ডিপেন্ডেন্সি মাত্রা ডিপেন্ডেন্সি অনেক দিন হয়েছে, হয়তো 5 বছর 6 বছর হয়েছে বা 10 বছর হয়েছে, এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু রিহ্যাবিলিটেশন হওয়াটার জন্য কিন্তু ওই এক্সপার্টদের কি লাগবে, মতামতের উপর ভিত্তি করে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখতে হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী কথাটা আমি বলছি, সেটা কি 15 দিন, সেটা কি 1 মাস, সেটা কি 2 মাস, না সেটা 3 মাস, সেটা কিন্তু আমি অভিভাবক হিসেবে, আপনি অভিভাবক হিসেবে সেটা কি করতে পারবেন না, বলতে পারবো না বা ঠিক করে দিতে পারবো না, বা আপনি বলতে পারবেন না যে আমি 15 দিন রেখে নিয়ে যাব বা 1 মাস রেখে নিয়ে যাব। ওইটা নির্ভর করছে তার শরীর থেকে ওই টক্সিকটা কত দিনে বের হবে তার উপর। এবং এটা কিন্তু ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে যারা এক্সপার্ট তারাই শুধু সেটা বলতে পারবেন, আপনি বলতে পারবো না। এবং আরেকটা জিনিসও যেটা বলা হয় যে অ্যাডিকশন তো একটা অভ্যাসেরও সাথে আছে, তো একটা অভ্যাস পরিবর্তন হতে অন্তত 90 দিন সময় লাগে। তো তিনি যে ব্যবহার করছেন একটা জিনিস, সেটাতে তিনি অভ্যস্ত, এই অভ্যস্ততার থেকে নিজেকে পরিবর্তন করে আনতে তার মানে মিনিমাম 3 মাস সময় তো অবশ্যই লাগবে। আমি সেটাই বললাম। আবার এটা তো আপনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ যে 3 মাস লাগে, কারো ক্ষেত্রে 6 মাস লাগে। এবং উন্নত দেশগুলোতে, ইভেন আমি যদি জানি আমাদের দেশের অনেক মানুষ গিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে এবং উন্নত দেশগুলোতে প্রায় 2 বছর পর্যন্ত রিহ্যাবিলিটেশন সেন্টারে রেখে আসেন, কিন্তু বাংলাদেশে আসতে বলেন আমি 3 মাস রাখবো। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে করেন যে একবার রিহ্যাবিলিটেশনে রাখলেই আমার মনে হয় যে আর সারা জীবন রাখা লাগবে না। এইটাও একটা ভুল ধারণা। কারণ ওই রিহ্যাবিলিটেশন হওয়া ব্যক্তিটা, অর্থাৎ ড্রাগ মুক্ত হওয়া ব্যক্তিটা যদি পরবর্তীতে পরিবারে এসে, তার সমাজে এসে, তার কর্মক্ষেত্রে এসে যথাযথ পরিবেশ না পায়, অথবা তার বন্ধুদের আবার প্রভাবিত হয়, অথবা তার রিল্যাপস হওয়ার সম্ভাবনা হয়ে যায়, অথবা তার জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেই ঘটনার কারণে সে আবার ওই জায়গায় চলে যেতে বাধ্য হয়, তখন কিন্তু আবার তাকে ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে যেতে হয়, হতে পারে। এবং আমি অনেক মানুষকে দেখেছি যে তৃতীয়বারের পর সে কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ লাইফ লিড করছে। সুতরাং এই বিষয়টা নির্ভর করবে আমার ওই এক্সপার্টদের উপর, যারা এই সেন্টারগুলো পরিচালনা করেন, অথবা সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট। এই টিমের উপর নির্ভর করবে যে একজন মানুষকে পরিপূর্ণ মাদক থেকে মুক্ত হওয়ার জন্য কত সময় তাকে দিতে হবে ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকার জন্য। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই এখানটাতে, সেটি হচ্ছে যে আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে আসলে একটু আইসোলেট করেই চিকিৎসাটা দেওয়া হয়। এটি সরকারি রিহ্যাবিলিটেশন সেন্টার হোক, সরকারি মেডিকেল সেন্টার যেগুলো আছে, জেনারেল হসপিটাল, সেখানেও যে মাদকাসক্ত এবং সাইকিয়াট্রিক রোগীদের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আইসোলেটেড। ওখানে অভিভাবক বা পরিবারের সঙ্গে সচরাচর সহজে দেখা করা যায় না। তো এই জায়গাটি থেকে অনেক পরিবারই খুব মানে ধারণা প্রকাশ করেন যে ওখানে তো আটকে রাখা হয়, আটকে রাখলেই কি রোগ সুস্থ হবে? অনেক অনেক ধন্যবাদ। এই আটকে রাখার গুরুত্বটা কি আসলে? একজন ড্রাগ, যদি আমি বলি যে ড্রাগ ডিপেন্ডেন্সি ব্যক্তি যখন রিহ্যাবিলিটেশন সেন্টারে যায়, তখন তার মধ্যে অনেক ধরনের উইথড্রল সিমটম দেখা দেয়। এবং সেই উইথড্রল সিমটমগুলোকে ম্যানেজ করার অনেকগুলো পন্থা রয়েছে, আপনি জানেন সেটা। তো সেই পন্থাগুলোকে মানে অ্যাপ্লাই করার জন্য কখনো কখনো বা প্রথম দিকে বা একটা নির্দিষ্ট সময়ে তাকে একটি কনফাইন জায়গায় রাখতে হয়। কারণ কনফাইন জায়গায় না রাখলে সে যে উইথড্রল সিমটমগুলো প্রকাশ করে সেগুলোকে ম্যানেজ করা কঠিন হয়ে যায়।
কারণ সে দিক বিদিক হয়ে ছুটাছুটি করবে, কারো উপর অত্যাচার করবে, কাউকে আঘাত করার চেষ্টা করবে, কারণ তখন তার আমরা যেটাকে বলি যে কগনিটিভ সেন্স থাকে না। যখন উইথড্রল সিমটমগুলোকে ম্যানেজ করার চেষ্টা করা হয় উইদাউট ড্রাগ, তখন তার ভিতরে কগনিটিভ ফাংশনিং বা সেন্সটা থাকে না। ফলে সে এমন অনেক আচরণ করে যে আচরণগুলো ধ্বংসাত্মক, এমন অনেক আচরণ করে যেটা হতে পারে তার কন্ট্রোলের মধ্যে থাকে না। ফলে ওই সময়ে তাকে যদি ওই কনফাইন জায়গায় না রাখা হয় তাহলে সে তার নিজের এবং অন্যের ক্ষতি করে ফেলতে পারে। ফলে একটি নির্দিষ্ট সময়ে তাকে কনফাইন জায়গায় রাখাটাই হচ্ছে বিজ্ঞানসম্মত, এবং তারপর তাকে ওপেন জায়গা অথবা সকলের সাথে মিশতে দেওয়া হয় বলে আমি জানি সবগুলো রিহ্যাবিলিটেশন সেন্টারই, কিন্তু একটি নির্দিষ্ট সময় তাকে কনফাইন করে রাখতে হয়। আমি এই জায়গায় একটি কথা আপনাকে একটু বলতে চাই এবং আমার যারা অডিয়েন্স রয়েছেন বা শ্রোতা রয়েছেন তাদেরকে জানাইতে চাই, এবং যারা আমাদের এই রিহ্যাব সেন্টারগুলো পরিচালনা করছেন তাদের প্রতি একটি অনুরোধ থাকবে। আমরা আসলে এখন অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই যে সাইকিয়াট্রিক ক্লায়েন্ট আর ড্রাগ ডিপেন্ডেন্সি ক্লায়েন্ট, অনেকে এই দুটো ধরনের ক্লায়েন্টকে একসাথে ট্রিটমেন্ট করছে। এইখানে কোনো কোনো জায়গায় আমরা একটু আমার কাছে মনে হয় যে কতটা সেপারেটলি করা যায় সেই ব্যাপারে আসলে আমাদের সচেতন হওয়া দরকার। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে আসলে সরকারের এই বিষয়ে এগিয়ে আসা দরকার। ডেফিনেটলি আমরা সেই জায়গাটা নিয়ে আসবো। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে। দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করি আমাদের সাথেই থাকবেন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে তরুণদের আসক্তি ব্যবস্থাপনায় মিডিয়ার প্রভাব এই বিষয়ের উপর। আপনি বলছিলেন যে সরকারকে এগিয়ে আসা প্রয়োজন যাতে বিভিন্ন রিহ্যাবিলিটেশন সেন্টার বা এই যে মাদকাসক্তির যে চিকিৎসা ব্যবস্থার আরও উন্নয়নের জন্য সরকারি বিভিন্ন পদক্ষেপের খুব দরকার আছে। একটু যদি আমাদের বিস্তারিত বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি চিকিৎসার আগে যদি আরেকটু আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, লাইক অর্থাৎ প্রিভেনশন যদি টেকনিকের কথা বলি, সেখানেও কিন্তু সরকারের অনেকগুলো দায়িত্ব রয়েছে। যেমন আমি প্রথমেই বলেছিলাম যে যদি শিক্ষা প্রতিষ্ঠানকেও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ধরে নেওয়া হয়, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের ড্রাগ রেজিস্ট্যান্স প্রোগ্রাম চালু করতে পারে, বিদ্যালয়গুলোতে ইভেন ইউনিভার্সিটিগুলোতে এটা করতে পারে। যেমন সরকার একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যে সরকারি কোনো কর্মচারী বা চাকরিতে অবশ্যই ড্রাগ কি করা হবে, ড্রাগ ফ্রি হইতে হবে তাকে, অর্থাৎ তার ড্রাগ নাই সেটা নিতে হবে। যেমন সে আসক্ত না। যেমন এখন যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চায় সেখানেও এই ডপ টেস্ট করার কথা বলা হচ্ছে। সো এরকম বিভিন্ন জায়গাগুলো যদি এরকম মাদকাসক্ত না আসে, এরকম কোনো সার্টিফিকেশন বা ডোপ টেস্টের সুযোগ দেওয়া হয় বা বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি হয়ে যাবে। আমি যদি চিকিৎসার ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে যে আমি মনে করি এখন যে হারে মাদকাসক্ততা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে সরকারের বড় বড় হসপিটালগুলোতে আলাদা ইউনিট থাকা দরকার। আপনি হয়তো জানেন যে মাত্র কয়েকটা সিট নিয়ে আমাদের শহরে, ঢাকা শহরের একটি সেন্টার রয়েছে মাদকাসক্ত। তাও আবার যেটা রয়েছে সেটা হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে, অথচ এটা কিন্তু থাকা দরকার হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। এবং বিভাগীয় শহরগুলোতেও প্রত্যেকটি হসপিটালে একটা আলাদা একটি, আমার মনে হয় যে ডোর ওপেন করা দরকার বা আউটডোর ওপেন করা দরকার, এবং আলাদা কয়েকটি সিট বরাদ্দ করা দরকার। শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্যই সেন্টার হওয়া দরকার, বা আলাদা একটি ডিপার্টমেন্ট থাকা দরকার, অথবা কয়েকটি সিট থাকা দরকার। এটা আছে আমার ব্যক্তিগত অভিমত। এখন যে হারে মাদকাসক্ততা বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে সরকার করতে পারেন। 2 নম্বর যেটা হচ্ছে যে মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকারের এখানে একটা উদ্যোগ হতে পারে যে আরো সেন্টারের সংখ্যা বাড়ানো, সরকারিভাবে মাদকাসক্তি নিয়ন্ত্রণের যে কেন্দ্র সেই সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন, এবং প্রত্যেকটা হসপিটালে, বড় বড় হসপিটালগুলোতে এবং আলাদা বেড থাকা দরকার, যাতে করে ওই যে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা যেন ওই হসপিটালগুলোতে করা যায়, সেরকম একটি পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। অথবা আউটডোর সেবাটা নিশ্চিত করা যায়, এবং সেখানে
সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের সমন্বয়ে একটি টিম তৈরি করে সেটাকে করা যেতে পারে, যেটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট মাদকাসক্তির জন্য। সেই ট্রিটমেন্ট ব্যবস্থাটা সব জায়গায় ইকুয়ালি থাকা দরকার। জি, বড় বড় প্রথমে যদি আমরা মনে করি একটু একটু করে শুরু করা, যে বড় বড় হসপিটালগুলোতে আগে করা, বিভাগীয় হসপিটালগুলোতে আগে করা, তারপরে জেলা শহরগুলোতে যাওয়া যেতে পারে। সেখানে একটা নিয়োগেরও ব্যাপার আছে, এই নিয়োগেরও ব্যবস্থা করা। আপনি যেমন বললেন যে সাইকোলজিস্টের দরকার আছে, ডাক্তার, ওই বিষয়ের ডাক্তারের দরকার আছে, তো ওই পদগুলো ক্রিয়েট করা কিন্তু প্রয়োজন। আমি এখন যদি বলি যে হ্যাঁ এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, কিন্তু এখন কিন্তু যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের অধীনেই কিন্তু এটাকে অপারেট করা যেতে পারে। সেটা দিয়ে একটা আলাদা ইউনিট করা, যে হ্যাঁ একজন সাইকিয়াট্রিস্ট এই দিকটা দেখবেন এবং তার সাথে একজন সাইকোলজিস্ট থাকবেন, আমার কিন্তু সোশ্যাল ওয়ার্কার থাকবেন। এখানে যেমন আমার মনে পড়ছে যে আমি যতক্ষণ পর্যন্ত জানি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আন্ডারে যে সেন্টারটি আছে সেখানে তেজগাঁয়ে অত্যন্ত ভালো একটা সেন্টার, সেখানে সাইকিয়াট্রিস্ট আছেন কিন্তু সেখানে কিন্তু নিয়োগকৃত সাইকোলজিস্ট নেই। তো এই জায়গাগুলোতে এটাও একটা সরকারের একটা দায়িত্ব রয়েছে। আরেকটি যেটা দায়িত্ব রয়েছে আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার যেগুলো প্রতিষ্ঠিত হচ্ছে সেগুলোকে যথাযথভাবে প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, অর্থাৎ লাইসেন্স দেওয়ার আগে সেটাকে সঠিকভাবে তার রিকোয়ারমেন্টগুলো সে ফুলফিল করছে কিনা সেটা যেরকম দেখা দরকার, ঠিক দেখা দরকার নিয়ম মতো সে রোগীদেরকে সেবা দিচ্ছে কিনা মনিটরিং করা দরকার, পিরিয়ডিক্যালি ইভ্যালুয়েশন করা দরকার। যদি কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার এবং ওই রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোকে শক্তিশালী করার জন্য শুধু মানে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন করলে হবে না, তাদেরকে শক্তিশালী করার জন্য, তাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, যাতে করে এই রিহ্যাব সেন্টারগুলো আরও ভালোভাবে, ইতিবাচকভাবে, বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত হতে পারে এবং সেই যৌক্তিক কাজ করা দরকার, কন্ট্রিবিউট করতে পারে। কারণ যেহেতু সরকারি সংস্থার সংখ্যা কম, সেখানে বেসরকারি সংস্থাগুলো কিন্তু এখানে একটা ভালো ভূমিকা রাখছে। তো তারা যাতে একটা নীতিমালার আন্ডারে থাকে সেটা দেখভাল করা। এখানটাতে একটা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা চমৎকার ট্রেনিং আছে, ইকো ট্রেনিং। আমি জানি সেটা, কলম্বো প্ল্যান নিয়ে। এবং এটার ফলে কিন্তু আমি বলবো যে কিছু মাত্রায় প্রফেশনাল তৈরি হচ্ছে এবং এটা একটা গুড ইনিশিয়েটিভ, এবং একটা যেটাকে আমরা বলি এডিকশন প্রফেশনাল তৈরি হচ্ছে এবং এডিকশনাল প্রফেশনাল তৈরি হওয়ার ফলে এখন মাদকাসক্ত ব্যক্তিরা কিন্তু আমি বলবো আগের চেয়ে, আমি যখন 2001 সাল 2 সালে যখন এই বিষয়ে কাজ শুরু করেছিলাম তখন থেকে কিন্তু এখন অনেক বেটার সেবা দেয়া হচ্ছে এবং প্রক্রিয়াটাও কিন্তু আমি বলবো যে সুনিয়ন্ত্রিতভাবে হচ্ছে। ফলে এরকম উদ্যোগ আসলে আরও ভিন্ন জায়গায় নেওয়া দরকার বলে আমি মনে করছি, যেটা আমি বললাম যে হসপিটালগুলোতে আলাদা সেন্টার প্রতিষ্ঠা করা, তারপর হচ্ছে রিসোর্স তৈরি করা, রিসোর্সকে নিয়োগ দেয়া এবং সচেতন করা, যেমন আমাদের তথ্য মন্ত্রণালয় সুপারভিশন করা, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের তথ্য মন্ত্রণালয় রয়েছে, তথ্য মন্ত্রণালয় অনেক ধরনের প্রচারণা করে এবং সেই প্রচারণার ক্ষেত্রে মাদক বিরোধী প্রচারণাগুলোকে আরও স্ট্রংলি প্রচারণা করা দরকার বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী চমৎকার আলোচনার জন্য। আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি বিদায় নেব ডাক্তার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রমিসেস জানতে চাইকে এবং ধন্যবাদ বাংলা টিভিকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আগামী সপ্তাহেও আপনাদেরকে এই অনুষ্ঠানে আবার পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।